বন্ধুরা নমস্কার। যে তীরে ইন্ডিয়া জোটের বিভিন্ন দলকে ঘায়েল করতে চেয়েছিল বিজেপি এবং এনডিএ, সেই তীর এখন বিজেপির শরীরের মধ্যে গিয়ে বাঁধছে। সেই তীর এখন এনডিএ কে বারবার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করছে। অর্থাৎ যে অভিযোগগুলো বিজেপি এবং এনডিএ জোট ইন্ডিয়া জোটের অধীনস্থ বিভিন্ন দলের বিরুদ্ধে এনে উত্তাল করে দিয়েছিল সাম্প্রতিককালে, এবং যার ছোঁয়া দেখা গেছিল কলকাতা জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে, এখন সেই একই ধরনের অভিযোগে মহারাষ্ট্রে, যেখানে এনডিএ সরকার রয়েছে, মহারাষ্ট্র উত্তাল। মহারাষ্ট্রে সরকারের মধ্যে বিজেপি একটা বড় শক্তি এবং শরিক দল, বিজেপিও মন্ত্রিসভাতে রয়েছে। সেখানে মহারাষ্ট্রে আজকে আপনার শরদ পাওয়ারের, উদ্ধব ঠাকরের দল এবং কংগ্রেস, এই তিন দলের নেতারা এমনকি ময়দানে নেমে গেছেন। উদ্ধব ঠাকরে ময়দানে নেমে গেছেন, শরদ পাওয়ার ময়দানে নেমে গেছেন, কংগ্রেসের প্রদেশ সভাপতি নানা পাটোলে, এরা সবাই ময়দানে নেমে সারা মহারাষ্ট্র উত্তাল করে দিচ্ছেন। এবং তারা বারবার বলছেন যে সারা মহারাষ্ট্রের মধ্যে প্রায় প্রত্যেক দিন মহিলাদের বিরুদ্ধে অপরাধ হচ্ছে, মেয়েদের বিরুদ্ধে অপরাধ হচ্ছে, পস্কো অ্যাক্টে বিভিন্ন ধরনের শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হচ্ছে। এবং কেউ কেউ তো বলছেন যে গত 10 দিনের মধ্যে 12টি মহিলা বিরোধী অপরাধের ঘটনা মহারাষ্ট্রে নাকি ঘটেছে। অর্থাৎ এই মহিলা সংক্রান্ত অপরাধের ঘটনার কারণেই পশ্চিমবঙ্গে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে দিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তুলেছে। সেখানে শেখ হাসিনার মতন, শেখ হাসিনার যেমন পরিণতি হয়েছে, সেই রকম পরিণতি মমতা বন্দ্যোপাধ্যায়েরও হবে বলে হুমকি দিয়েছে। এবং পশ্চিমবঙ্গে এই ঘটনাটাকে, আরজি করের ঘটনাটাকে কেন্দ্র করে ব্যাপকভাবে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা শুরু করেছে। কিন্তু এইটা যে এইভাবে বিজেপির বিরুদ্ধে চলে যাবে, এই ধরনের অভিযোগগুলোই বিজেপি হয়তো ভাবতেও পারেনি। আসামে মাত্র 2 দিন আগে আসামে একটি নাবালিকা মেয়ে আপনার মাস্টার বাড়িতে গেছিল, টিউশনের জন্য গেছিল। সেই টিউশন সেরে যখন সে বাড়িতে ফিরছিল, তখন তার সঙ্গে সেই ধরনের নোংরা অপরাধ করা হয়। এবং তা নিয়ে আসামে, সমগ্র আসাম এখন উত্তাল। আসামে বিজেপি প্রধান শরিক, বিজেপির নেতৃত্বাধীন সরকার রয়েছে, মুখ্যমন্ত্রী বিজেপির, এবং আসামের মুখ্যমন্ত্রী তো সারা ভারতবর্ষে ব্যাপকভাবে ভোকাল থাকেন বিভিন্ন ইস্যুতে। এবং তিনি কংগ্রেস থেকে এসে বিজেপির আজকে প্রধান মুখ হয়ে গেছেন, ভারতবর্ষে অন্যতম প্রধান মুখ হয়ে গেছেন। তার নেতৃত্বাধীন আসামে এই ঘটনা ঘটেছে এবং আসামে তার সরকারের বিরুদ্ধে মানুষ আন্দোলন করছে। মহারাষ্ট্রে বিজেপির নেতা, যিনি আগে মুখ্যমন্ত্রী ছিলেন মহারাষ্ট্রে, তিনি উপমুখ্যমন্ত্রী আছেন। বিজেপি উপমুখ্যমন্ত্রী আছে একনাথ শিন্দে, মুখ্যমন্ত্রী আছেন, তিনি বিজেপির সহযোগী দল। এবং সার্বিকভাবে সেখানে এনডিএ জোট ক্ষমতায় রয়েছে। সেখানে একের পর এক ঘটনা ঘটছে, এবং তাও বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে। তো সুতরাং দিল্লির বিজেপি, যেখানে পশ্চিমবঙ্গ নিয়ে সারাক্ষণ তীক্ষ্ণ বাক্যবান খরচ করছে, এবং বাক্যবানে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে এবং ইন্ডিয়া জোটকে বারবার বিদ্ধ করছে, পারছে না শুধু এই সরকারটাকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিতে। সেই বিজেপি কিন্তু মহারাষ্ট্রের ব্যাপারে একদম চুপ, আসামের ব্যাপারে একদম চুপ। এই বা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন সিমিলার ক্রাইম হয় বা আরো ভয়ানক ক্রাইম হয়, তখন সেই ব্যাপারগুলোতে একেবারে চুপ। কোনো রাষ্ট্রবাদী দল এই রকম কি পক্ষপাতিত্ব করতে পারে? রাষ্ট্রবাদী চেতনায় উদ্বুদ্ধ কোনো ব্যক্তি কি মনে করতে পারেন যে দেশের মানুষের মধ্যে অমুক খারাপ কাজ করলে খুব খারাপ, ও তমুক খারাপ কাজ করলে চুপ থাকো, এরকমটা কি করতে পারে? যে দলের স্বপ্ন বলা হয়েছে, ঘোষিত স্বপ্ন, ভারতকে পৃথিবীতে 1 নম্বর দেশে পরিণত করা, বিশ্বগুরু হিসেবে ভারতকে তুলে ধরা, এবং ভারতকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ হিসাবে তুলে ধরা, সেই দল কি নিজের দেশের ভেতরে সংকীর্ণ রাজনীতির জন্য আলাদা আলাদা দল শাসিত রাজ্যগুলোকে আলাদা আলাদা দৃষ্টিতে দেখবে? এটা হতে পারে কখনো? রাষ্ট্রবাদ কি কখনো মানুষকে এত সংকীর্ণ চিন্তা ভাবনা ভাবিত হতে অনুমতি দেয়?
তো সুতরাং এই প্রশ্নগুলো এখন বিজেপির দিকেই চলে আসছে এবং বিজেপি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছে না। আর উত্তর দিতে না পারাতে কখনো কখনো প্রচণ্ড রেগে যাচ্ছে, কখনো কখনো একদম নিশ্চুপ হয়ে যাচ্ছে, একদম মৌনী বাবার মতন একদম মৌন ব্রত ধারণ করতে শুরু করেছে। তো এর ফলে আজকে যখন মহারাষ্ট্রে আগামী কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে কংগ্রেস, সেখানে মানে শিবসেনা যেটা উদ্ধব ঠাকরের নেতৃত্বে ইউবিটি, সেটা যেটা শরদ পাওয়ারের এনসিপি, সেটা এই সবগুলো দল ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। কারণ তারা একদিকে যেহেতু এখন তাদের এই মানে তৎপরতাকে যদি সংকীর্ণ রাজনীতি বলা হয়, যে তারা এর থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে, তাহলে পশ্চিমবঙ্গে একই অভিযোগ বিজেপির ক্ষেত্রে চলে আসে। তো বিজেপি যেখানে ওদের আন্দোলনটাকে, মহারাষ্ট্রের আন্দোলনটাকে সংকীর্ণ আন্দোলন বা এর থেকে সংকীর্ণ রাজনীতি করার কথা বলছে, সেই কথা কিন্তু পশ্চিমবঙ্গে বলছে না, যখন তাদের লোকেরা বলছে শেখ হাসিনার মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে টেনে নামিয়ে আনবে। তো এই যে সংকীর্ণতা, এই সংকীর্ণতা আজকে এনডিএ এবং ইন্ডিয়া জোটকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এবং দেখা যাচ্ছে যে এনডিএ এবং ইন্ডিয়ার এই লড়াই দিন দিন যত কঠোর হচ্ছে, যত মজবুত হচ্ছে, তত বিজেপির গ্রাফ নিচের দিকে নামছে, এনডিএ এর গ্রাফ নিচের দিকে নামছে, এনডিএ তত বেশি শক্তিশালী হচ্ছে, এনডিএ এর গ্রাফ তত ওপরের দিকে উঠছে। ফলে সংকীর্ণ রাজনীতি আলটিমেটলি বিজেপির জন্য লোকসান ডেকে আনছে এবং এনডিএ এর জন্য ক্ষমতা হারানোর সম্ভাবনা তৈরি করছে। তো ফলে যারা যারা মনে করেছেন যে কেন্দ্রের এনডিএ সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের পক্ষে খুব বেশি দিন সরকারে টিকে থাকা সম্ভব না, তাদের কথাগুলো, তাদের যে আশঙ্কাগুলো, সেগুলি যে একেবারে অমূলক নয়, বিভিন্ন ঘটনাবলী দেখে তা বোধহয় খানিকটা হলেও অনুমান করতে শুরু করেছেন দেশের মানুষ। এবং এই ক্ষেত্রে বিজেপির যে স্ট্যান্ডার্ড পলিটিক্সটা করার দরকার ছিল, বিজেপি সেটা করতে পারছে না, বরং অনেক ক্ষেত্রে সাবস্ট্যান্ডার্ড পলিটিক্স করে নিজের দলের দিন দিন ক্ষতি বৃদ্ধি করছে। আপনাদের যদি সিমিলার মনে হয়, সিমিলার আইডিয়া হয়, তাহলে সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। গুরুত্বপূর্ণ ভিডিও, ভালো লাগা খারাপ লাগার ব্যাপার নাই, তার কারণে শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।